আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা 7 নং যে পৃষ্ঠা ছিল এর অর্ধেক আমরা বিগত ক্লাসে পড়াইছিলাম। তো আজকে এরপর থেকে আমরা পড়াবো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা বিগত ক্লাসগুলো করো নাই, বিগত ক্লাসগুলো করবে, তারপর ভালোভাবে করার পর আজকে যে পড়াটা এখানে আসবে। এবং তোমাদের বিগত ক্লাসের মধ্যে যাদের জবর, জের, পেশ এগুলো চিনতে কিছু খটকা লাগে, তোমরা ওইগুলো ভালোভাবে পড়ে মুখস্থ করে তারপর দরকার হলে অন্যজনকে শোনাবে, তারপর এই ক্লাসগুলো করবে। তাহলে এগুলো বুঝতে এবং পড়তে সহজ হবে এবং পড়তেও ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে আরেকটা, যে তোমাদের যে বন্ধু আছে অথবা যারাই থাকুক না কেন, আত্মীয় স্বজন, তারা যদি কোরআন শিখতে চায় তাহলে তাদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দিবে, মেনশন করে দিবে। এবং এই যে আমাদের যে পরিবার অ্যারাবিক এডুকেশন 0.1, এটা তোমরা সাবস্ক্রাইব করবা। তো দেখো, আজকে আমাদের যে পড়া এখানে আছে যে বা জবর বা, বা জবর বা, বাবা, দাল জবর দা, দাল জবর দা, দাদা। তো তোমাদের একটা কথা বলা দরকার, যে সবসময় মনে রাখবা যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এটা একবারে টুরস্ত করে রাখবা। যদি আশেপাশে কোনো খাতা থাকে তো খাতার মধ্যে নোট করে রাখবা যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যদি কেউ প্রশ্ন করে যে হরকত কাকে বলে, কথার কথা আর কি, যদি কেউ প্রশ্ন করে যে হরকত কাকে বলে, তাহলে আমরা কি বলবো, যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যে বার উপরে আছে এক জবর, আবার এ বার উপরে কি আছে, এক জবর, তাহলে এটা এক জবর, এটাও এক জবর। তারপর মিমের উপরে আছে জবর, তারপর এই মিমের নিচে আছে জের, তারপর ফার উপরে আছে কি, পেশ। তাহলে এই যে আজকে আমাদের যে পড়া সবগুলো হচ্ছে এক জবর দিয়ে, এটার মধ্যে কোনো দুই জবর নাই অথবা লম্বা বাড়ির কোনো এখানে কায়দা নাই। এই জন্য আজকে যে পড়া, এই পড়াটা হচ্ছে এরকম যে একেবারে তাড়াতাড়িও না, আবার লম্বা টানো না। যেমন আমরা অনেকে শুনি যে এইভাবে বলে যে বা জবর বা, বা জবর বা, বাবা, এরকম টান মানে না, এরকম টান মানে কখনোই না। কারণ আরবিতে অর্থাৎ এরকম কিছু নিয়ম আছে যেগুলো টান দিলে অর্থ বদলে যায়, অর্থ পাল্টে যায়। এই জন্য তোমরা সর্বদাই খেয়াল রাখবে যে যেটা যেভাবে যেভাবে যেখানে যেভাবে পড়তে হয় ওইভাবে পড়ার জন্য। অন্যথায় কোরআনের অর্থ কিন্তু অর্থাৎ পড়ার সময় যদি ভুল পড়ি তাহলে অর্থ কিন্তু অন্যটা হয়ে যাবে, অন্যটা হয়ে গেলে তাহলে আমাদের গুনাহ হবে। দেখো এখানে বা জবর বা, বা জবর বা, বাবা, দাল জবর দা, দাল জবর দা, দাদা, নুন জবর না, নুন জবর না, নানা। আমি কিন্তু একটাও কিন্তু টান দিই নেই, আবার এত তাড়াতাড়িও বলি নেই। তারপর মিম জবর মা, মিম জবর মা, মামা, দাল জবর দা, দাল জের দি, দাদি, নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জের মি, মামি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু, খ জবর খ, লাম পেশ লু, খলু। এই যে শব্দটা অনেকে এটাকে খ জবর খ, লাম পেশ লু, খালু কয়লা না। আমরা তো মূলত এখানে ফুফা, খালু, এরকম বাবা মা এরকম ডাক শিখাইতেছি না। মূলত এখানে যে উচ্চারণগুলো আছে এগুলো যেন আমাদের সামনে যখন বড় বড় আয়াত আসবে এবং সংযুক্ত বর্ণ থাকবে, এগুলো যেন আমরা ভালোভাবে বলতে পারি, এই জন্য এখানে বলা হইতেছে। এই জন্য যা উচ্চারণ তাই বলতে হবে এখানে। তাহলে আমরা কিভাবে বলবো, যে খ জবর খ, লাম পেশ লু, খলু। তারপর হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। তারপর বাজের বি, বাজের বি, কাপ জবর কা, বিকা। তো এই আমরা প্রথম 2 লাইন শেষ করলাম। তো অনেকেই আছে যে এখনও আজকে এই যে ক্লাসটা, অনেকে তোমাদের মধ্যে এখনও অনেকেই আছে এই ক্লাসটা করতেছে কিন্তু তার জের জবর এখনও সে সঠিকভাবে ভালোভাবে চিনে নেয়, কিন্তু এই ক্লাসটা করতেছে। আমি আবারও বলতেছি, সাবধান, বিগত ক্লাসগুলো জের জবর পেজ দিয়ে পড়ানো হয়েছে এবং ওইগুলো ভালোভাবে ক্লিয়ার না করলে এখানে এগুলো পড়তে একটু কঠিন হবে। যখন আমরা এই সামনে 3 বর্ণের মধ্যে যাব তখন আরেকটু কঠিন হবে, যখন আমরা 4 বর্ণের মধ্যে যাব তখন আরও কঠিন হবে। এই জন্য নিচের যার ফাউন্ডেশন ভালো হয় না, যেই বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভালো হয় না, ওই বিল্ডিং বেশি দিন টিকে না। এই জন্য এই যে আজকের যে পড়া এবং আগের যে পড়া, অর্থাৎ
আজকের ক্লাসের যে আগের যে ক্লাসগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের বেসিক ঠিক করার জন্য, ফাউন্ডেশন ঠিক করার জন্য। তো তোমাদের কাছে আমি আবারও বলতেছি, যারা এখনও জের জবর পেশের মধ্যে খটকা লাগে, অর্থাৎ অনেক সময় জেরকে পেশ বলে, জেরকে জবর বলে ফেলো, জবরকে জের বলে ফেলো, তোমরা আগের ক্লাসগুলো ভালোভাবে পড়ো এবং যদি সময় হয় তাহলে অন্যকে এই ক্লাসগুলো শোনাও, তারপরে এই ক্লাসটা করো। তো দেখো 3 নম্বর লাইনের মধ্যে আমরা পড়ি যে বা জবর বা, বা জবর বা, আইন জবর আ, বা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ, লামজেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। এই যে অনেকে এই জায়গাটার মধ্যে এসে এটাকে আলিফ বলে ফেলে। আমি কিন্তু গত একটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে আলিফ কেমন হয়। আলিফ হয় যে শব্দের শেষে যখন কোনো টান থাকে, অর্থাৎ শব্দের শেষে যদি কোনো অর্থাৎ একটা, আমি যদি লিখে দেখাই, যে ধরো উদাহরণস্বরূপ যে আমি এখানে একটা দেখো, এই যে আমি এখানে মিম লিখলাম, মিম, তারপর এখানে লিখলাম আইন, তারপর আলিফ। এই যে শেষে যেটা আছে এটা হচ্ছে কি অবশ্যই আলিফ। কিন্তু আমি যদি এখানে শুরুতে লিখি যে লাম, আইন, লাম, মিম, তারপর আলিফ, তো দেখো এখানে দেখো প্রথমটা কি অবশ্যই মিম, তারপরটা ধরো নুন, তারপরটা আইন, তারপরটা কি অবশ্যই আলিফ, যদিও লাগানো থাকে কিন্তু এটা শেষে আসে বিদায় এটা আলিফ। আবার এটা শুরুতে আসে বিদায় কি এটা অবশ্যই লাম। আবার এটা মধ্যে আছে, অর্থাৎ এখানে যদি মুসা থাকতো এরকম, এখানে যদি এটা এরকম থাকতো মুসা, অর্থাৎ লাগানো না থাকতো তাহলে এটা আলিফ হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু বর্তমানে লাগানো আছে, এই জন্য এটা লাম হয়েছে। আবার এখানে মিম, তারপর শেষে আসে বিদায় কি আলিফ। তাহলে মধ্যে থাকলেও লাম, শুরুতে থাকলেও লাম, শেষে থাকলে আলিফ, অথবা শেষে আছে কিন্তু এরপরে আবার এরকম আরেকটা শব্দ অথবা বাক্য শুরু হয়েছে কিন্তু সাথে লাগানো নাই, এই জন্য এটা কি হয়েছে আলিফ হয়েছে। তার মানে কি শেষে থাকলে আলিফ, শুরুতে থাকলে লাম, আবার মধ্যে থাকলেও কি লাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো দেখো এখানে লামজের লি, এটা শুরুতে আছে এবং এটা নিচ দিয়ে লাগানো আছে, তো লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। তারপর এখানে 3 অক্ষর, এই 3 অক্ষরের মধ্যে আমরা অনেকেই বানান করতে পারি না। তো দেখো এই 3 অক্ষর 4 অক্ষর এগুলো বানান করার কিছু নিয়ম আছে। কীরকম, যে প্রথম যে আমরা কাফ জবর কা, এই কাফ জবর দুইটা কাফ আর জবর মিলে হয়েছে কি কা, এই যে উচ্চারণটা হয়েছে কা, এই কাটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর তা জবর তা, প্রথমে পড়ছি কি কা, পরে পড়ছি তা, তাহলে কি হয়েছে কাতা। তারপর বা জবর বা, তাহলে দুইটা মিলে হয়েছে কাতা, আর এখানে উচ্চারণ হয়েছে কি বা, কাতা বা। তারপর এটাও সেম একই রকম নুন জবর না, এই উচ্চারণ যে নাটা এটা আমরা মনে রাখবো। তারপর যা জবর যা, প্রথমে না পরে যা, না যা। তারপর লাম জবল্লা, তাহলে এটা দুইটা মিলে উচ্চারণ হয়েছে কি যে না যা, তারপর লাম জবল্লা, না জালা। তারপর র জবর র, ফা জবর ফা, এই র আর ফা দুটো মিলে উচ্চারণ কি হয়েছে রফা। তারপর কি আইন জবর আ, তাহলে 3টা মিলে কি হয়েছে, আগে ছিল রফা, তারপর আ, রফা আ। তারপর দেখো আলিফ জবর আ, জালজের জি, তাহলে শুরুতে আ, পরে জি, আজি। নুন জবর না, আজি না। তারপর বা জবর বা, এটা হবে কি বা, কেননা এই যে দেখো এখানে একটা দাঁত আছে, এই দাঁতের নিচে সোজা সোজা আছে বিধে কি বা। তো এই টাইপের কিছু শব্দ আছে, এগুলো একেবারে মুখস্থ করে ফেললেই কি সবচেয়ে ভালো মনে করি আমি। তো দেখো এটা হবে কি বা জবর বা, তারপর এটা খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। তো এটা হচ্ছে এরকম যে ইংরেজিতে আমরা যে বলি যে পিকচার, এই পিক পর্যন্ত আমরা বানান করতে পারি। তারপর TURE 4 হয়ে যায়। তো এই যে 4, ওই বানানটা কিন্তু তার শব্দের সাথে, অর্থাৎ যে লেটার আছে লেটারের সাথে কিন্তু কোনো মিল নাই, ওগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হয়। ঠিক এটা এরকম আর কি, যে এখানে কোনো সময় তা হয় বা হয়, প্রথমটা জিম হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আপনারা সবাই নতুন
এবং প্রাথমিক। এই জন্য সবচেয়ে ভালোভাবে তোমাদের জন্য যে তোমরা এইটাকে মুখস্থ করে ফেললে ভালো হবে, যে বা জবর বা, খজের খি বাখি, লাম জবর লা বাখিলা, তারপর সিন জবর সা, এটা হচ্ছে মিম জের মি, তাহলে শুরুতে সা পরে মি, সামি, আইন জবর আ সামি আ, তারপর হা জবর হা, মিম জের মি, হা মি, দাল জবর দা। কি হয়েছে? অবশ্যই প্রথমে আমরা বলছি হা, তারপর মি, হামি, দাল জবর দা, হামিদা। তারপর মিম জবর মা। এই যে আমি বলেছিলাম যে এক জবর এক যে এক পেশকে হরকত বলে, আমরা কিন্তু সকল এই যে আজকে যে পড়াটা আছে সব কিছু কিন্তু আমরা এক জবর দিয়ে পড়তেছি। এই জন্য একটার মধ্যে কি হবে না, অবশ্যই টান হবে না বা লম্বা হবে না। তো মিম জবর মা, আমরা মিম জবর মা টান দিতে পারবো না। মিম জবর মা, রজের রি, মারি, মিম জবর মা, রজের রি, মারি, দোয়াত জবর দ। কি হয়েছে? অবশ্যই মারি দ। তারপর খ জবর খ, সিনজের শি, কি হয়েছে? খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বারবার বলতে চাইতেছি যে খ জবর খ, এই খটা যে উচ্চারণ দুইটা, খ আর জবর দুইটা মিলে যে খ যে উচ্চারণ, এটা মনে রাখবে। তারপর সিনজের শি, আগে ছিল খ, এখন উচ্চারণ হচ্ছে শি, খসি, ইয়া জবর ইয়া। তাহলে এখানে কি হয়েছে? খসি। তারপর কি, তারপর যে শেষের অক্ষর উচ্চারণ হয়েছে কি? ইয়া জবর ইয়া, খসিয়া। তারপর দেখো কাফ জবর কা, বা পেশ বু, প্রথমে ছিল কা, পরে বু, কাবু, র জবর র, কাবুর। তারপর ফা জবর ফা, এটা হচ্ছে কি? হা, ফা জবর ফা, হা পেশ হু, শুরুতে ফা পরে হু, কিসে? ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। তো এই যে তিন অক্ষরের যে বর্ণগুলো, এগুলো বা আরো বড় বড় যে তিন অক্ষরের যে বাক্যগুলো আছে, তার চেয়ে বড় বড় 4 অক্ষর 5 অক্ষর বা বিভিন্ন বাক্যের মধ্যে আমরা যখন বানান করি, তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে আমরা কোনো সময় বানানের মধ্যে আটকে যাব না। সেটা হচ্ছে কোপেশ কু, যেটা বানান করি অর্থাৎ পিছনের যেটা আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে কোপেশ কু, এই কুটা মনে রাখতে হবে। তারপর তাজের তি, আগে পড়ছি কি উ, পরে পড়ছি কি তি, তাহলে কি হয়েছে? উ তি, লাম জবর লা, কুতিলা। তারপর সা জবর সা, কোপেশ উ, সা উ, লাম জবর লা, সাকুলা। তারপর তপেশ তু, বাজের বি, তাহলে প্রথমে ছিল তু, পরে বি, তুবি, আইন জবর আ, তুবি আ, তুবি আ। তারপর কোপেশ কু, কোপেশ কু, রজের রি, উ রি। এখানে অনেকে ইয়া জবর ইয়া বলে, না, কখনোই না। আরবি হরফের ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, যে উপরের যেই হরফগুলো থাকে, অর্থাৎ কোনো একটা হরফের উপর যখন আরেকটা হরফ থাকে, তো উপরের যে হরফটা থাকে এটাকে কি প্রাধান্য দেওয়া হয় বেশি। তো এখানে আমরা কি বলবো? কোপেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, কোনো শব্দের উপর যখন হামজা থাকবে তখন কোনো হরফের উপর যখন হামজা থাকবে তখন ওই হরফটাকে কি আর পড়া যাবে না, তখন আমরা ওই হামজাটাকেই পড়বো, এবং হরফটা শুধু লেখার সময় আসবে, কিন্তু পড়ার সময় আসবে না। এটা আরবি ব্যাকরণগত একটা নিয়ম, যেটা এখানে আমাদের আলোচনা করার কোনো দরকার নাই। শুধু এটা মনে রাখলে হবে যে কোনো শব্দের উপর হামজা থাকলে তো কোনো হরফের উপর হামজা থাকলে ওই হরফটাকে পড়ার কোনো দরকার নেই, শুধু আমরা ওই হামজাটাকে পড়বো। তাহলে এখানে কি হবে? যে কোপেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। তো আজকের পড়া এই পর্যন্তই। তোমাদের কাছে আবারও বলতেছি, অনুরোধ থাকবে, যেটা আবারও বলতেছি, যে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করো, যেন আমাদের পরিবারটা আরও বড় হয়, যেন আমাদের এই যে কোরআনের যেই শেখার জন্য যে আমাদের আগ্রহ, কোরআনের যেই আমাদের যে দার্সগুলো, যে প্রত্যেকটা ক্লাসগুলো, এই যেন একে অন্যের কাছে পৌঁছে দিতে পারি, এবং যেন অন্য যেন কোরআন শিখতে পারে আমার দ্বারা এবং তোমাদের দ্বারা। তো এর দ্বারা কী হবে? যে এই যে লোকটা কোরআন শিখলো, সে যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে জীবিত থাকে এবং কোরআন পড়ে, এবং সে যদি অন্য কেউ শিক্ষা দেয়, তাহলে সে যতদিন পর্যন্ত জীবিত থাকবে এবং সেও যদি অন্যকে শিক্ষা দেয়, এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এর সওয়াব আমাদের কবরের মধ্যে দিতে থাকবেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের ক্লাসগুলো অন্যকে বলবো এবং শেয়ার করে দিব, হোক সেটা ফেসবুকের মধ্যে,
ইনস্টাগ্রামের মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যে যেভাবে পারে না কেন আমাদের ক্লাসগুলো অন্যকে উৎসাহ দিব যেন তারাও যেন কোরআন শিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। সকলের কাছে দোয়া চাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।